আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। সিরিয়ায় ইসরায়েলি অভিযানে নিহত ১৩ জন। খারাপ চুক্তি নয়তো আরও যুদ্ধ, মহাসংকটে জেলেনস্কি। শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেবে হিজবুল্লাহ, হুঁশিয়ারি নাঈম কাসেমের। তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত। বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই, ইমরানের ছেলে। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৭৪ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৮০ জন। সিরিয়ায় ইসরায়েলি অভিযানে নিহত ১৩ জন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। দামেস্কো এ অভিযানকে অপরাধমূলক হামলা আখ্যা দিয়েছে। তবে ইসরায়েল বলছে, সন্ত্রাসী ধরতে এক অভিযান চলাকালীন তাদের সেনারাই গুলির মুখে পড়েছিল। সন্ত্রাসীর গুলিতে তাদের ৬ সেনা আহত হয়েছে, এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর দাবি তাদের। বছরখানিক আগে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হবার পর সিরিয়ায় ইসরায়েলের অভিযান আর তাতে প্রাণহানির সংখ্যা যে বাড়ছে তা বেইত জিনে নিহতের সংখ্যা তারই ইঙ্গিত দিচ্ছে। আসাদ ক্ষমতায় থাকাকালীন ইসরায়েল নিয়মিত দেশটিতে বোমা হামলা চালালেও তাকে উৎখাতের পর প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান বাড়িয়েছে ইহুদিবাদীরা। সিরিয়ায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত ৩টা ৪০ দিকে ইসরায়েলি বাহিনী বেইত জিনে গোলা ছোড়ে এবং এরপর ইসরায়েলি সেনারা গ্রামটিতে ঢুকে পড়ে। বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে বাধে সহিংস সংঘাত, বলেছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, অসস্ত্র সন্ত্রাসীরা তাদের সেনাদের উপর গুলি চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় তারাও গুলি চালায়, সঙ্গে আকাশপথে সাহায্যও ছিল। বেশ কয়েকজন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে দাবি তাদের। ইসরায়েলি হামলায় নারী শিশুও নিহত হয়েছে, স্থাপনার ক্ষতি হয়েছে এবং লোকজনকে বাধ্য হতে হয়েছে বাড়ি থেকে পালাতে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েল পুরোদস্তর যুদ্ধাপরাধ করেছে আখ্যা দিয়ে এ ধরনের হামলা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় হুমকিতে ফেলবে বলে সতর্ক করেছে তারা। খারাপ চুক্তি নয়তো আরও যুদ্ধ, মহাসংকটে জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ২৮ দফা শান্তি চুক্তিতে সম্মতি দেবার জন্য ইউক্রেনকে গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু কিয়েভের ইউরোপীয় মিত্রদের চাপের মুখে ট্রাম্প তা থেকে সরে এসেছেন। এর মধ্যে ইউরোপীয়রা একটি পাল্টা শান্তি প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে চলছে নিবিড় কূটনৈতিক দরকষাকষি, কিন্তু যতই দরকষাকষি হোক, দিন শেষে যে চুক্তি হবে তা ইউক্রেনের পক্ষে যাবে না। আর কিয়েভ যদি এই খারাপ চুক্তিতে রাজি না হয় তাহলে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। কিন্তু প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন কতদিন রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখতে পারবে তা যথেষ্ট শঙ্কার বিষয়। দর কষাকষির জন্য ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আবার শীঘ্রই মস্কো সফরে যাবেন। সফরে পুতিন সহ রাশিয়ার অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। উইটকফের এবারের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য সম্ভবত ইউক্রেনের ভূমি ছাড়ের বিষয়ে রাশিয়াকে ছাড় দিতে রাজি করানো, বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কের দাবি ছেড়ে দিতে মস্কোকে সম্মত করা। রাশিয়া এটা ছাড়তে রাজি হবে কিনা তা কিছুদিনের মধ্যে স্পষ্ট হবে। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া, কিন্তু ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চলে মূলত ২০১৪ সাল থেকে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত চলছে। বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে রাশিয়া। লুহানস্কের প্রায় পুরোটাই রুশ সেনারা নিয়ন্ত্রণে নিয়েছেন। দোনেৎস্কের অধিকাংশ অঞ্চলও রুশ সেনার দখলে। শান্তি চুক্তির জন্য রাশিয়ার অন্যতম প্রধান দাবি হল ডনবাসের পুরোটা রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে, বিনিময় ইউক্রেনের অন্যান্য অঞ্চলের দখলকৃত ভূখণ্ড ছাড়বে রাশিয়া। যুদ্ধের এই পর্যায়ে ইউক্রেনের আশাবাদী হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেবে হিজবুল্লাহ, হুঁশিয়ারি নাঈম কাসেমের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবারের হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাঈম কাসেম। হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা এই হত্যার জবাব দেব। কখন জবাব দেয়া হবে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে, এই সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ২৭ নভেম্বর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ নেতা বলেন, তাবতাব্বাইকে হত্যা স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ। এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহর আছে। এর আগে গত ২৩ নভেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হন। নতুন যুদ্ধে হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নাঈম কাসেম সরাসরি কিছু বলেননি, তবে লেবাননকে ইসরায়েলের মোকাবেলায় নিজের সেনাবাহিনী ও জনগণের উপর
নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে। তাজিকিস্তানে আফগান ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত। তাজিকিস্তানের সীমান্তে প্রতিবেশী আফগানিস্তান থেকে আসা ড্রোনের আঘাতে ৩ চীনা নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার ২৮ নভেম্বর দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, গত বুধবার ২৬ নভেম্বর সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খাতলন প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা দূতাবাস। তবে ড্রোন হামলার পেছনে কে বা কারা তা জানায়নি। তাজিকিস্তানকে ঘটনাটি তদন্তের জন্য অনুরোধ করেছে চীন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএমকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে এবং ড্রোনটি এসেছে আফগানিস্তান থেকে। ড্রোনটির সঙ্গে গ্রেনেড যুক্ত করা ছিল। নিহত ৩ চীনা ওই কোম্পানির কর্মী ছিলেন। আফগানিস্তানের তালেবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে, তবে কাবুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পখতুনখোয়ায় চীনা নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবং তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ। বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই ইমরানের ছেলে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন এমন কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তার ছেলে কাসিম খান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কাসিম খান বলেন, কোনো কারণ ছাড়াই তাকে মৃত্যুদণ্ড কক্ষে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানকে তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ দিচ্ছে না, এমনকি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে। কাসিম খান আরও দাবি করেন, গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। তিনি জানান, বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই, যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কাসিম আরও অভিযোগ করেন, এ বিষয়ে শেহবাজ শরীফের সরকার ও পরিচালকদের আইনি, নৈতিক ও আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তবে সরকার এই দাবিকে গুজব উল্লেখ করে সরাসরি অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তবে কাসিমের বক্তব্য পাকিস্তানের ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। এই ঘটনা পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সমর্থকরা ইতোমধ্যেই রাষ্ট্রীয় স্বচ্ছতার জন্য দাবি তুলেছেন। ইন্দোনেশিয়ায় বন্যা ভূমিধসে ১৭৪ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৮০ জন। মৌসুমি ঝড় ও টানা বর্ষণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৭৪-এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত ৮০ জন। শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন যে আজ বিকেল পর্যন্ত আমরা সমগ্র উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জন, আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রায় আরও ২৩ জনের মৃত্যু রেকর্ড করেছি। তিনি আরও বলেন, বৃষ্টিপাত থেমে গেলেও ৮০ জন এখনও নিখোঁজ হয়েছেন, যাদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রার প্রদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমলেও সামগ্রিক আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনও অনেক দুর্গত এলাকায় উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি।